বর্ষা আর ধান কাটার মৌসুম বলে ভোটার কম, মন্তব্য সিএসির। নির্বাচন সন্তোষজনক বলছে আওয়ামী লীগ, এবারও বর্জন করেছে জনগণ, দাবি বিএনপির। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ। ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের। 1 বছরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে আশা আইএমএফ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। 30 থেকে 40% ভোট পড়েছে বলেও জানিয়েছেন তিনি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়ে সিইসি বলেন, বর্ষাকাল আর ধান কাটার মৌসুম হওয়ায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল। কিছু কিছু কেন্দ্রে অনিয়ম স্বীকার করে সিইসি আরও জানান, অনিয়মের কারণে 2টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। তিনি জানান, এই নির্বাচনে 34টি সংঘর্ষের ঘটনায় 25 জন আহত হয়েছেন আর গ্রেফতার হয়েছে 37 জন। তবে কাজী হাবিবুল আওয়াল দাবি করেন, এসবের সংঘর্ষের ঘটনা ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের সমর্থক ও কর্মীদের মধ্যে হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকারও প্রশংসা করেছেন সিইসি। ভোট কেন্দ্রের ভেতরে কোনো সংঘর্ষ হয়নি। ভোট কেন্দ্রের বাইরে যে সংঘর্ষটা হয়েছে সেটা প্রার্থীদের যারা সমর্থক এবং কর্মী তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় 25 জন আহত হয়েছে। আর টোটাল আমি 10,399টি কেন্দ্রে আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছিল, তার মধ্যে 2টি কেন্দ্রে ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। মোটামুটিভাবে নির্বাচনটা শান্তিপূর্ণভাবেই হয়েছে, যেটা আগেই বলেছি, পুনর্ব্যক্ত করলাম, বিক্ষিপ্ত 2-4টি ঘটনা ছাড়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, উপজেলা নির্বাচনের নামে নোংরা খেলায় সাড়া দেয়নি সাধারণ জনগণ। তিনি বলেন, এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। এদিকে আলাদা এক অনুষ্ঠানে দলের ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন অভিযোগ করেন, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ। মাইনুল শোভনের রিপোর্ট। বিকালে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। দোয়াপূর্ব সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, সরকার গণতন্ত্রকে ভয় পায় বলেই কারাগারে হত্যা করা হয়েছে নাসির উদ্দিন পিন্টুর মতো জনপ্রিয় নেতাকে। গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে আন্দোলন সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বর্তমান অগণতান্ত্রিক সরকারকে বিদায় দেবে দেশের মানুষ। আজকে নির্বাচন হয় না এই দেশে, জনগণ ভোট দিতে যায় না, কারণ নির্বাচনের নামে যে খেলাটা চলছে, জনগণ এই নোংরা খেলার অংশীদার হতে রাজি না, তারা যায় না, প্রয়োজন মনে করে না। সে ধরনের নির্বাচনী খেলায় যারা নির্লজ্জের মতো নিজেদেরকে বিজয়ী দাবি করে আর বলে যে আমরা জনগণের সমর্থনে ক্ষমতায় এসেছি, তাদের দ্বারা যে কোনো কিছু সম্ভব। এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে জনগণ। বলেন, আবারও প্রমাণ হলো বিএনপির আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট বর্জন করে। যে দেশে গণতন্ত্রের ছিটেফোঁটাও নেই, সেই দেশে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। আওয়ামী প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটারগণ সর্বান্তকরণে উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছে। ওই ঘুরে ফিরে কুমিরের বাচ্চার মতো ওই যারা ওই আওয়ামী সমর্থকরাও সব যায় না, কয়েকজন সুবিধাভোগী তারা ঘুরে ফিরে তাদের লোকজন ওই লাইনে দাঁড় করে রাখে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করা হয়। এতে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশে গণতন্ত্র এখন নির্বাসনে। আজকে দেশে উপজেলা নির্বাচন হচ্ছে, টেলিভিশনে দেখাচ্ছে, কেন্দ্রগুলা খাখা করছে, কোনো ভোটার সেখানে যায় নাই। কেন এই অবস্থা হলো? কেন মানুষ ভোট দিতে পারে না? কেন মানুষের গণতান্ত্রিক অধিকার সমূহ বিলুপ্ত হলো? কেন দেশে আইনের শাসন নাই? কেন মানুষের মৌলিক অধিকার নাই? মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।
প্রাণহানি ছাড়া এবং ৩০ থেকে ৪০% ভোট পড়ায় প্রথম ধাপের উপজেলা নির্বাচনকে সন্তোষজনকই বলছে আওয়ামী লীগ। সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন। তিনি বলেন, ধান কাটার মৌসুমের সাথে ঝড় বৃষ্টি, তাছাড়া বিএনপি সহ অনেক রাজনৈতিক দল নির্বাচনে আসেনি। এমন বাস্তবতায় ভোটার উপস্থিতিতে সন্তুষ্ট তারা। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্ন সংঘর্ষ হলেও প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। এতে করে নির্বাচন শান্তিপূর্ণ বলতে হবে। জনগণ নির্বাচন বয়কট করেছে বলে বিএনপির বক্তব্যকে পাগলের প্রলাপ বলছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশে কোথাও কোনো ক্যাজুয়ালিটি নেই, প্রাণহানির কোনো ঘটনা নেই। এই নির্বাচনে এখন ধান কাটার একটা বিষয় আছে, তারপরে ঝড় বৃষ্টি আজকেও অনেক জেলা হয়েছে। সকালবেলা ভোটার উপস্থিতি, নির্বাচন কমিশন সর্বশেষ যেটা বলেছে ৩০ থেকে ৪০%, সেটা আমি মনে করি এই পরিস্থিতিতে সন্তোষজনক। নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিশ্বের সব মুসলিম দেশ একসাথে কাজ করলে ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম উম্মার দাবি আদায় সহজ হতো। রাজধানীতে হজ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব মন্তব্য করেন। হজ যাত্রীদের নিয়ে প্রথম হজ ফ্লাইট শুরু হচ্ছে বুধবার রাত ৩টায়। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। রাজধানীর আশকোনায় হাজি ক্যাম্পে শুরু হলো ২০২৪ সালের হজ কার্যক্রম। বুধবার এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, হাজিদের সুবিধায় সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কারণে সুযোগ পাচ্ছেন হজ যাত্রীরাও। বাংলাদেশের হজ যাত্রীদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের উদারতায় কৃতজ্ঞতাও জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন, হাজিদের সুবিধায় রেল স্টেশন, হজ ক্যাম্প ও বিমানবন্দর আন্ডারপাসের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। ধর্ম পালনের ব্যাপারে তার সরকারের উদারতার কথাও স্মরণ করিয়ে দেন। বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী, পুরুষ, ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সবসময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর আমি প্রতিটি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলের সোচ্চার থাকবেন। প্রধানমন্ত্রী হজ যাত্রীদের বাংলাদেশের মানুষের পাশাপাশি বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করতে আহ্বান জানান। জেরুজালেমে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠিত করার উপর জোর দেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এ ধরনের কোনো কাজ যাতে কেউ না করে। মদ, জুয়া, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ করে আমাদের একটা পবিত্র ধর্ম ইসলাম ধর্ম, যে ধর্ম শান্তির ধর্ম, যে ধর্ম সকল শ্রেণীর মানুষকে অধিকার দিয়ে গেছে, সেই ধর্মের নামে একটা সামান্য মুসলিমীয় কিছু লোক তারা যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে একটা বদনাম দিয়ে যায়, এটাই সব থেকে দুঃখজনক। আমি এটারও প্রতিবাদ করি সবসময়, কারণ আমরা শান্তিতে বিশ্বাস করতে চাই। পরে হজ যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবার বাংলাদেশ থেকে হজ করতে যাবেন ৮৩,২৫৭ জন হজ যাত্রী। ২৪১টি ফ্লাইটে ১০ জুন পর্যন্ত যাত্রী পরিবহন করা হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বের অর্থনীতির উপর এর প্রভাব পড়তে পারে। সম্ভাব্য সেই প্রভাব থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যপ্রাচ্য পরিস্থিতির দিকে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে গাড়ির সংখ্যা যেভাবে বেড়েছে সেভাবে লাইসেন্সধারী ড্রাইভারের সংখ্যা বাড়ছে না।
লাইসেন্সবিহীন যাতে কেউ গাড়ি চালাতে না পারে সেজন্য জনসচেতনতা বাড়ানোয় গুরুত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, অনেকেই ড্রাইভার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে যান, কিন্তু ড্রাইভার ঠিকমতো খেয়েছে কিনা খোঁজ রাখেন না। এটিও সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ বলেও মনে করেন তিনি। অর্থনৈতিক মন্দায় টিসিবির কার্যক্রমে নতুন করে আর জনবল বাড়ানোর প্রয়োজন নেই বলেও সংসদে জানান সরকার প্রধান শেখ হাসিনা। এই যে ট্রাফিকের কাজ করে খুব কম, কিন্তু আপনারা জানেন যে এই ড্রাইভারদের যিনি প্রশ্ন তিনি সকলকেই আপনারা যখন টন ধান ও শূন্য পাশ আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসরত বর্তমান মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে তা সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলবে বলে ধারণা করা যায়। দেশের অর্থনীতিতে এই সংঘাতের কিছুটা প্রভাব আসতে পারে, বিশেষ করে বিশ্ব বাজারের অস্থিতিশীলতা, বাজার ব্যবস্থাপনায় অসামঞ্জস্যতা এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সূত্রে দেশের মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সরকারের সকল মন্ত্রণালয় বিভাগকে আমি নির্দেশ দিয়েছি যাতে প্রত্যেকে মধ্যপ্রাচ্যের চলমান ঘটনা প্রবাহের উপর নজর রাখে এবং এ বিষয়ে নিজ নিজ করণীয় নির্ধারণ করে। রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই তাদের মিয়ানমারে প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রিভেলিয়নকে প্রধানমন্ত্রী কথা বলেন। সরকার প্রধান বলেন, দিন দিন রোহিঙ্গার সংখ্যা বাড়ছে, বিশেষ করে ক্যাম্পে মানুষের ভিড় বাড়ায় শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। ভাষাঞ্চলে বিভিন্ন সুযোগ সুবিধা থাকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক সুবিধার জন্য বাংলাদেশে স্থাপিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ব্রিটেনকে জায়গা বরাদ্দ দেওয়ার প্রস্তাবও দেন সরকার প্রধান। ব্রিটেনে অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরাতে দুদেশের মধ্যে এসওপি স্বাক্ষরের কথা উল্লেখ করেন। জানান, কেউ অবৈধভাবে বিদেশ যাক, সরকার তা চায় না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। মার্কিন ডলারের বিনিময় হার এক লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকায় নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক। ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর চাপে নতুন বিনিময় হার ঠিক করল কেন্দ্রীয় ব্যাংক। বুধবার ডলারের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ ব্যাংক। এই বিজ্ঞপ্তি অনুযায়ী এখন থেকে ক্রলিং পেগ নামের নতুন পদ্ধতিতে বেচাকেনা হবে মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণায় নতুন পদ্ধতিতে বুধবার ডলারের রেট ঠিক করা হয়েছে 117 টাকায়। সংকটের মাঝেও এতদিন ব্যাংকগুলোতে মার্কিন ডলার 110 টাকায় লেনদেন হলেও এখন লেনদেন হবে 117 টাকায়। এদিকে ব্যাংকের ঋণের সুদহার বাজারের উপর ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে স্মার্ট সুদহারের পরিবর্তে চাহিদা ও যোগানের উপর ঠিক হবে ব্যাংকের সুদ। অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার 0.50 পয়েন্ট বাড়িয়ে করা হয়েছে 8.5%। এই সিদ্ধান্ত 9 মে থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর্থিক খাতের কাঠামোগত উন্নয়নে বাংলাদেশের অগ্রগতিতে সন্তুষ্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। এর ফলে প্রতিশ্রুত ঋণের তৃতীয় কিস্তির 115 কোটি 20 লাখ মার্কিন ডলার পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংস্থাটির সফররত মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন সংস্থাটির বাংলাদেশ সফরে আসা 10 সদস্যের মিশন প্রধান ক্রিস পাপাজর্জিও। তিনি জানান, আইএমএফ এর কর্মসূচি অনুসরণ করে প্রয়োজনীয় সংস্কার করছে বাংলাদেশ। জ্বালানির দাম বাজার ভিত্তিক করা ছাড়াও খেলাপি ঋণ কমানো এবং রাজস্ব আয় বাড়াতে সংস্কারমূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এই কারণে ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে আর কোনো বাধা থাকছে না। এক প্রশ্নের জবাবে পাপাজর্জিও জানান, বাংলাদেশের রিজার্ভ এখনও চাপে রয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বৈশ্বিক কারণে এখন বেশি হলেও 1 বছরের মধ্যে মূল্যস্ফীতি 7% নেমে আসবে, তবে প্রবৃদ্ধি কিছুটা কমে 5.5% মতো হতে পারে এমন পূর্বাভাস দেন। By increasing the interest rates, the primary rates by 150 points, but inflation has been pretty stable. At the same time, unfortunately, the pressure on reserves have continued. And as a result, and I'll come to the second question now, the authorities took the bold action to a package really of reforms. Real GDP growth is projected to moderate to 5.4%
in FY24, owing to ongoing import compression and policy tightening. However, it is anticipated to rebound back to 6.6% in FY25. এদিকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করায় বাংলাদেশ ব্যাংকের ডাকা বুধবারের সংবাদ সম্মেলন বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। মার্কিন ডলারের নতুন বিনিময় হার এবং সুদ হারের নতুন পদ্ধতি চালু উপলক্ষে বুধবার দুপুর 2:30টায় সংবাদ সম্মেলনে ডাকে বাংলাদেশ ব্যাংক। এতে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি এতে অংশ নেন। এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশাধিকার নিয়ে প্রশ্ন তুললে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, বাধাহীন চলাচল নয়, সপ্তাহের একদিন সংবাদ সম্মেলন করা হবে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কোনো সুরাহা দিতে না পারায় সাংবাদিকদের প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলনটি বয়কট করে সম্মেলন কক্ষ ত্যাগ করেন। পরে সংবাদকর্মীরা কেন্দ্রীয় ব্যাংকের সামনে অবস্থান নিলে সম্মিলিত সিদ্ধান্ত ঘোষণা করেন ইআরএফ সাধারণ সম্পাদক আবুল কাশেম। তিনি জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে না নেওয়া পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠান বয়কট করা হবে। অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, গণমাধ্যমকে দ্রুত বাংলাদেশ ব্যাংকের তথ্য দিতে হবে, না হলে গুজব তৈরি হবে। বুধবার সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের জন্য কর্মশালার আয়োজন করে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট। কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, তথ্য দেয়া ও নেয়ার ক্ষেত্রে দুপক্ষের আরও পেশাদার হতে হবে। তথ্য অধিকার আইনে যিনি তথ্য চাইবেন তাকেও আইনের মধ্যে থেকেই তা দাবি করতে হবে। প্রতিমন্ত্রী আরও বলেন, অনলাইন পোর্টালের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে। অপসাংবাদিকতা বন্ধে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সাইবার সিকিউরিটি আইন পেশাদার সাংবাদিকতাকে সুরক্ষা দেবে বলেও মনে করেন তিনি। তথ্য অধিকার আইন নিশ্চিত করছে যে তথ্য বিলংস টু দ্য পিপল, সেই তথ্য গণমাধ্যমকে দিতে হবে। এবং এই তথ্য আমি বরং অনুরোধ করেছি বাংলাদেশ ব্যাংকে যে এই তথ্যগুলো যত দ্রুততার সাথে অ্যাভেলেবল করা যায় তত বাংলাদেশ ব্যাংকের জন্য বা সকল এই ধরনের প্রতিষ্ঠানের জন্য ভালো। কারণ আপনি যদি তথ্যটাকে অ্যাভেলেবল করেন উইথ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স অ্যান্ড উইথ রেফারেন্স অ্যান্ড অথেন্টিক সোর্স, তাহলে কিন্তু এই তথ্যটাকে নিয়ে ম্যানিপুলেশন, এই তথ্যকে নিয়ে স্পেকুলেশন, এগুলো সুযোগ আর থাকে না। আর্থিক খাতে চ্যালেঞ্জ থাকলেও সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানি আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীতে এক সেমিনার শেষে প্রতিমন্ত্রী জানান, তেল গ্যাস অনুসন্ধানে 7টি বিদেশি কোম্পানি দরপত্র কিনেছে। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রে গ্যাস অনুসন্ধানে সরকারের প্যাকেজটি আকর্ষণীয়, তবে আর্থিক সক্ষমতা ও নীতিগত সহায়তা বড় চ্যালেঞ্জ। রিপোর্ট রিশান নাস্টুলার। গভীর সমুদ্রের 13টি, অগভীর সমুদ্রের 11টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে গেল মার্চে দরপত্র আহ্বান করে পেট্রোবাংলা। বিদেশি কোম্পানিকে আগ্রহী করতে পরিবর্তন আনা হয়েছে উৎপাদন বন্টন চুক্তি পিএসসিতে। সেই ধারাবাহিকতায় বুধবার রাজধানীতে গ্যাস অনুসন্ধান ও সরকারের পরিকল্পনা নিয়ে সেমিনারের আয়োজন করে পেট্রোবাংলা। সেমিনারে বক্তারা বলেন, দরপত্রে দেশের পাশাপাশি বিনিয়োগকারী কোম্পানির স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানির বাজার বিবেচনায় দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য বাংলাদেশ ভালো জায়গা। আর বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী জানান, তেল গ্যাস অনুসন্ধানে অংশ নিতে দরপত্র কিনেছে বেশ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠান। আমরা যদি শুধু আমাদের স্বার্থ দেখি তাহলে কেউ আসবে না, আর শুধু যদি তাদের স্বার্থ দেখি তাহলে আমাদের কোনো লাভ নেই। তো একটা মধ্যম পন্থা অবলম্বন করতে। আমি মনে করি যে বিনিয়োগকারীরা যদি দীর্ঘমেয়াদে চিন্তা করে তাহলে পৃথিবীর অন্যান্য যেসব জায়গায় তারা বিনিয়োগ করেছে তার চেয়ে এখানে বিনিয়োগটা কম ঝুঁকিপূর্ণ এবং এর আশেপাশে বড় বাজার রয়েছে, সুতরাং আপনাকে কোনো সাপ্লাই চেইন রিস্কও থাকবে না। প্রায় 60টি কোম্পানি, আন্তর্জাতিক কোম্পানি, বিশ্বের সর্ববৃহৎ এক্সপ্লোরেশন কোম্পানিগুলো কিন্তু আমাদের বিড ডকুমেন্ট কিনেছে। এটা একটা বড় বিষয়। মাল্টিক্লায়েন্ট সার্ভে কিনেছে এবং 15টি অধিক কোম্পানি কিন্তু আজকে পার্টিসিপেট করেছে। সো আমি মনে করি যে একটা যুগান্তকারী অধ্যায় তৈরি হতে যাচ্ছে। অনশোরেও আমরা পিএসসি চুক্তি করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিচ্ছি। টোটাল প্রসেস গ্যাস আহরণ পর্যন্ত প্রায় 7 থেকে 8 বছর লাগবে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামিম বলেন, সরকারের প্রস্তাবনা ইতিবাচক, তবে চলমান আর্থিক ঝুঁকি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। ইকোনমিক টার্মস, যেটা মানে ফিনান্সিয়াল যেগুলো টার্মস কন্ডিশনগুলো, যে ইনসেন্টিভগুলো দেওয়া হয়েছে সেগুলি খুবই আকর্ষণীয়। আন্তর্জাতিকভাবে এটা কম্পিটিটিভ মনে করি আমি। বর্তমানে যে আমাদের অর্থনৈতিক যে একটা
মন্দা যাচ্ছে বা একটা ডিফিকাল্ট পিরিয়ড যাচ্ছে, আমরা আশা করি যে এটা থেকে আমরা বেরিয়ে আসবো। কোম্পানিরা সাধারণত একটা কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই ইনভেস্টমেন্টে আসে, তো সেই কান্ট্রি রিস্ক অ্যাসেস করেই তারা আসবে। তো আমার ধারণা তারা আসবে। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত দরপত্রে অংশ নিতে পারবে আগ্রহী প্রতিষ্ঠানগুলো। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে। সিরাজগঞ্জের শাহজাদপুরের কাচারিবাড়ি অডিটোরিয়ামে 3 দিনের ও কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে 2 দিনের জন্মোৎসব। জেলা প্রশাসন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, সিরাজগঞ্জ 6 আসনের সংসদ সদস্য চয়ন ইসলাম সহ অনেকে। এদিকে কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে 2 দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জেলা প্রশাসক মোহাম্মদ এতেশাম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুর রৌফ সহ অনেকেই উপস্থিত ছিলেন। অন্যদিকে কবির স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে রবীন্দ্র কাচারিবাড়ির দেবেন্দ্র মঞ্চে আলোচনা সভা, সাহিত্যপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র জয়ন্তীর উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের অভিযোগ তুলে ব্রিফিং করেছে এবি পার্টি। রাজধানীর বিজয়নগরে পার্টির প্রধান কার্যালয়ে যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ব্রিফিংয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জনগণকে সরকার পতনের আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান সহ অন্যরা। পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও এক্সিম ব্যাংকের মধ্যে ব্যাংক অ্যাসুরেন্স চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে এক্সিম ব্যাংকের গ্রাহকরা পপুলার লাইফের বীমা পলিসি সহজে ক্রয় করতে সক্ষম হবে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী এবং এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফিরোজ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, মাকসুদা খানম এবং মোহাম্মদ মইদুল ইসলাম, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, চিফ কনসালটেন্ট আব্দুল্লাহ হারুন পাশা, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য, মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি আলমগীর ফিরোজ রানা ও সিএফও শেখ আরাফিন কাদের উপস্থিত ছিলেন এ সময়। টাঙ্গাইলের ধলাপাড়ায় নতুন একটি উপশাখার উদ্বোধন করেছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ধলাপাড়া উপশাখার উদ্বোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবিএম মোকাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঘাটাইল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ঘাটাইল ধলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, ঘাটাইল উত্তর ধলাপাড়া বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম এবং ঘাটাইল উত্তর ধলাপাড়া বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এ সময়। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আগামী 27-28 জুলাই বাংলাদেশ স্টার্টআপ সামিট আয়োজনে স্টার্টআপের সাথে সহযোগিতা চুক্তি করেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার লিমিটেড এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেড। বিভিন্ন দেশের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং বিশেষজ্ঞদের সাথে একযোগে অসীম সম্ভাবনার স্মার্ট বাংলাদেশ এই ভাবনাকে সুপ্রতিষ্ঠিত করে তোলার লক্ষ্যে এই সামিট হবে। স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মোহাম্মদ শামসুল আরেফিন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও স্টার্টআপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য রণজিৎ কুমারের উপস্থিতিতে চুক্তিটি সই হয়। এছাড়াও এই সময় স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ, এশিয়াটিক মাইন্ডশেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম, উইন্ডমিল অ্যাডভার্টাইজিং এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম নিজ নিজ সংস্থার প্রতিনিধিত্ব করেন। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
বর্ষা আর ধান কাটার মৌসুম বলে ভোটার কম, মন্তব্য সিইসি। নির্বাচন সন্তোষজনক বলছে আওয়ামী লীগ, এবারও বর্জন করেছে জনগণ, দাবি বিএনপির। ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে মুসলিম দেশগুলোকে আহ্বান প্রধানমন্ত্রীর। অর্থনীতিতে মধ্যপ্রাচ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক থাকা নির্দেশ। ডলারের বিনিময় হার 1 লাফে 7 টাকা বাড়িয়ে 117 টাকা নির্ধারণ কেন্দ্রীয় ব্যাংকের। 1 বছরে মূল্যস্ফীতি 7% নেমে আসবে আশা IMF এর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।